নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে হলো না শেষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ডাক্তারদের দাবি, বেশ কয়েক দফা দাবি মুখ্যমন্ত্রী মেনে নিয়েছিলেন। তারপর মনে করা হয়েছিল যে ডাক্তারদের আন্দোলন বোধহয় তারা কর্মবিরতি বোধহয় তারা তুলে নেবেন, জুনিয়র ডাক্তাররা তারা আবার কাজে ফিরে যাবেন। কিন্তু সুপ্রিম কোর্টে অবস্থানের পর, বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশনের পর ডাক্তাররা কিন্তু কর্মবিরতি চালানোর আরও অক্সিজেন পেয়ে গেলেন এবং বাদ বাকি যে সমস্ত দাবি তাদের পূরণ হয়নি সেই দাবি পূরণের লক্ষ্যেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আরও চাপ তৈরি করবেন। তাহলে কি পেল রাজ্য? আপাতত মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে কিছুটা কসমেটিক সার্জারি করলে হয়তো একটা ক্ষতে প্রলেপ দেওয়া যাবে, কিন্তু সেগুলো বালি। আপাতত এই যে চাপ, এটা শুধুমাত্র একটা ডাক্তারদের আন্দোলন নয়, এর পাশে এই বঙ্গবাসীর সিংহভাগ মানুষের জনসমর্থন রয়েছে। তারা ডাক্তাররাও যেমন রাত্রি জাগছে আজকে স্বাস্থ্য ভবনের সামনে সরলেগে, তেমনি পশ্চিমবঙ্গ দিনের পর দিন বাসিন্দারা জেগেছে, দিনে মিছিল করছে ওদের একটা ডাকেই। ফলে এই যে আর কি নাগরিক আন্দোলন, সেটা ইতিমধ্যেই কিন্তু এই সরকারকে নাড়িয়ে দিয়েছে। এবার নানা জায়গায় অনেকে ডাক্তারদের সমালোচনার মুখে পড়তে হচ্ছিল। কোনো পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিজেপি, তারা নানাভাবে, যেহেতু এই ডাক্তার আন্দোলনের সঙ্গে তারা অনেক দূরের যোগ বা এই আন্দোলনের মধ্যে তারা নেই, নানা সময় নানাভাবে তাদের সমালোচনায় বিদ্ধ করছিলেন। প্লাস কিছু সাংবাদিক বা এরাও সমালোচনায় বুদ্ধ করছিলেন যে কি পেল এই ডাক্তারদের আন্দোলন থেকে, কি উঠে এল। এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতই এসছে, এবং 100 কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে, তারও কোনো খতিয়ান রাজ্য দিতে পারেনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। আমরা সেই জায়গা থেকেই কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা সুনিশ্চিত করা, যথাযথ সংখ্যাতে নার্স, স্বাস্থ্যকর্মী, জিডিএ নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ, সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা, পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করা সহ একগুচ্ছ দাবি আগের মিটিংয়ে আমরা রেখেছিলাম। হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি, জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা, সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয়। আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যা। নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনেও দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। কি করে এই দাবিগুলো পূরণ হবে, কিভাবে টাস্কফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে, তা এখনো আমাদের কাছে অস্পষ্ট। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আরটি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলেও তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আইনে স্বীকৃত এখনো পাইনি। আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি। আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপযুক্ত দাবিগুলি পূরণ করা হোক। আমরা কাজে ফিরতে চাই। আমরা চাই অতি দ্রুততার সাথে এই ব্যবস্থাটা। কারণ মুখ্যমন্ত্রী যাদের সরিয়েছেন তারা তো আবার প্রাইজ পোস্টিং পেল। যেমন বিনীত গোয়েল পুলিশ কমিশনার ছিলেন, তো তিনি পুলিশ কমিশনার থেকে তাকে করা হলো এডিজি এসটিএফ। এবং মুখ্যমন্ত্রী ওই ডাক্তারদের বৈঠকের পর বলেছিলেন বিনীত যে পদ চেয়েছে সেখানে দেয়া হলো, অর্থাৎ বিনীতের ইচ্ছা মতো পদ তাকে দেয়া হলো। এছাড়া আরও দুজন যিনি স্বাস্থ্যকর্তাকে সরিয়েছেন তার মধ্যে হচ্ছে কৌস্তব নায়েক, তিনি ছিলেন ডিএমই
তাকে সরিয়ে করা হয়েছে ডিরেক্টর, ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি। আর দেবাশিস হালদার ছিলেন হচ্ছে ডিএইচএস, তাকে করা হয়েছে ওএসডি, পাবলিক হেলথ। এরপরে অনেকেই প্রশ্ন তুলেছে যে তাহলে কি হলো, তাহলে এদের তো প্রাইস পোস্টিংই দেওয়া হলো, এদের তো কোনো শাস্তি হলো না। তাহলে ডাক্তারদেরকে এক কথায় বলতে পারা যায় টুপি পরিয়ে ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রী? একেবারেই না। কেন না? সেটা হচ্ছে এই আর কি সরকারকে যে নাড়ানো যায়, এই সরকারকে যে চাপ দিলে বদল করা যায়, এটা কিন্তু তার থেকে সব থেকে বড় জায়গা। এত মুখ্যমন্ত্রীর যে নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব, যে রাজনৈতিক নেতৃত্ব, সেই জায়গাটাই কিন্তু তারা ধাক্কা দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা মুখ্যমন্ত্রীকে বাধ্য করেছেন যে বদল করতে। এবং একজন যে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তার তো বলা যেতে পারে শাস্তি হয়েছে, তাকে কমান্ডেন্ট করে দেওয়া হয়েছে 2nd ব্যাটালিয়নের, সেটা বলা যেতে পারে গ্যারেজ পোস্টিং। এইবার যে অনেকে ভাবছেন যে এদের তো প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে, এদের তো সেরা হস্তে কোনো শাস্তি হলো না। দেখুন, ডাক্তারেরা নিশ্চয়ই ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তো লড়ছেই। এরা প্রত্যেকে, এদের বলা হচ্ছিল যে অভয়ার খুনের পর এদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে বিনীত গোয়েলকে মুখ্যমন্ত্রী সরাতে চাননি, কিন্তু ডাক্তারদের চাপের মুখে তিনি সরাতে বাধ্য হন এবং মুখ্যমন্ত্রীর সেই রিজওয়ান কাণ্ডের সময় উনার যে কথা উনি বলেছিলেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের পদ থেকে সরানো দরকার, যখন প্রসূন মুখার্জি, জ্ঞানবন্ত সিং সম্পর্কে বলা হয়েছিল, সেইটাকে হাতিয়ার করেই ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে পাল্টা চাপ দিয়েছেন। মূল যে জায়গাটা, হ্যাঁ ঠিকই, তাকে এসটিএফ এর এডিজি করা হয়েছে, কারণ আজকে যে জায়গায় জনজাগরণ হয়েছে, এরপরে মুখ্যমন্ত্রীকে তার সঙ্গে হেলথ এবং পুলিশ দুটোকে কিন্তু হাতে নিয়ে চলতে হচ্ছে। কেন বলছি? আজকে পুলিশের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ দানা বেঁধেছে। সেটা হচ্ছে প্রাক্তন ওসি টালা থানাকে গ্রেপ্তার করার পর সেখানে দাঁড়িয়ে সব ওসিরা গিয়ে সেই সময় পুলিশ কমিশনার বিনীতের সঙ্গে মিটিং করেছেন এবং তারা বলে দিয়েছেন যে তারা এমনকি হোয়াটসঅ্যাপে পর্যন্ত কথা বলবেন না, তাদের লিখিতভাবে ডিরেকশন দিতে হবে। অর্থাৎ সিনিয়রদের ডিরেকশন ছাড়া যথস্থন অফিসারেরা কাজ করতে পারেন না। এবার সেখানে দাঁড়িয়ে ফেঁসে যাচ্ছেন তারা শুধুমাত্র নির্দেশ পালন করেছেন, সেখানে সেই নির্দেশ পালন করতে গিয়ে তারা কেন ফাঁসবেন? আমরা দেখলাম এরপরে 4 জন আইপিএস চলে গেলেন হচ্ছে ওই ওসির বাড়ি গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বললেন। এবার সেটা হচ্ছে এই যে অধস্থন অফিসারদের সঙ্গে আইপিএসদের বা উঁচুতলার অফিসারদের কিন্তু গ্যাপটা আরো বেড়ে গেল, কারণ এরাই এই ওসি এসআই এরাই ফ্রন্ট লাইনে থাকেন, এরাই জলকামানের মোকাবিলা করেন, যে কোনো বিক্ষোভের মোকাবিলা করেন। এবার দেখুন একটা সেই টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তার কি দায় ছিল যে সিবিআই যে দাবি করছে যে তিনি তথ্য এবং প্রমাণ লোপাট করেছিলেন, তার কাছে তো এটা একটা খুনের মামলাই ছিল, তিনি কেন নিজের ইচ্ছায় সেটা করতে যাবেন? স্বাভাবিকভাবেই তার কাছে নির্দেশ এসেছিল, কারণ পুলিশ ডিসিপ্লিন ফোর্স, সে একা একা করবেন কেন? তার কাছে নির্দেশ না এলে তো করতে পারবে না। কে নির্দেশ দিলেন? তার কাছে কি ডিসি নির্দেশ দিলেন? তার কাছে কি সিপি নির্দেশ দিলেন? নির্দেশটা কে দিলেন? কোনো না কোনো জায়গা থেকে তো নির্দেশ এসেই ছিল। আশা করা যায় তিনি সিবিআইতে গিয়ে মুখ খুলবেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন মুখ্যমন্ত্রী যদি বিনীতকে গ্যারেজ পোস্টিং করে দিত, তাহলে কিন্তু সেই জায়গাটাতেও প্রশ্ন উঠত। কারণ বিনীত তো কি নিজে বলেছিলেন না, কারণ নির্দেশ পালন করেছিলেন। কারণ বিনীত গোয়েলেরই বাকি এসে যায় যে অভয়াকে বাঁচানোর জন্য। তো আপাতত যে পুলিশের ঘাড়ে রেখে যদি কেউ বন্দুক চালায়, সেখানে পুলিশ ফোর্স এখন রিভোল্ট করতে পারে। সেই জায়গায় যে এখন মুখ্যমন্ত্রীর সামনে খুব একটা অপশন হয়তো নেই, ছিল না, কারণ বিনীতকে একটা কোনো জায়গায় সম্মানজনকভাবে তাকে সরাতে হতো। উনিই বলেছিলেন কিছুদিন আগে যে এখন পুজো এসছে, তারপর একে সরানো যাবে না, সব দাবি কি মেনে নিতে হবে। তার জায়গা থেকে সরে গিয়ে বিনীত গোয়েলকে সরাতে হয়েছে। উনি বলেছিলেন যে কেউ টাকা দিতে যায়নি, যখন ডিসি নর্থের বিরুদ্ধে অভিযোগ আসে টাকা দিতে যায়নি, কিন্তু উনি টাকা দেওয়ার অভিযোগে সরাননি। 14 তারিখ ডিসি নর্থ ওখানে প্রথম গিয়েছিল, 14ই আগস্ট আরজি করে যেদিন হামলা হয়েছিল, সেই অভিযোগে তাকে সরিয়েছেন। ফলে
এই সময় দাঁড়িয়ে যদি বিনীত গোয়েলকে বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নেওয়া হতো বা তাকে কোনো জায়গায় বলা যে গ্যারেজ পোস্টিং করা হতো, তাহলে কিন্তু আইপিএস মহলের মধ্যেও ক্ষোভ দানাবাধ্য। ঠিক একইভাবে এই স্বাস্থ্য দপ্তর, কৌস্তব নায়েক বা দেবাশিস হালদার, এরা দুজন মিলিয়ে তো আর এই থ্রেট সিন্ডিকেট করেনি। হ্যাঁ, এরা হয়তো তার একটা অংশ ছিলেন। তেমনি এখন যদি এদের আবারও গ্যারেজ পোস্টিং করে দেওয়া হয়, হেলথ ডিপার্টমেন্টে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এন্টায়ার হেলথ সিস্টেম যেটা, সেটাই বলা যেতে পারে ঘেটে হয়ে গেছে বিভিন্ন জেলায়। সেই জায়গায় এই দুজনের বিরুদ্ধে যদি আবার কড়া পদক্ষেপ নেওয়া হতো, তাহলে হেলথের যারা এতদিন ধরে এই দুষ্কর্মগুলো চালাচ্ছিলেন বা এই সিস্টেমের সঙ্গে ছিলেন, তাদের সবাইকে ধরে এখন কি নাড়ানোর জায়গায় বোধহয় রাজ্য সরকার নেই। তাহলে হিতে এই সময় দাঁড়িয়ে বিপরীত হবে। কারণ মুখ্যমন্ত্রী কোনো সময়, এবার ওনার পক্ষে কি জিনিসটা ক্রিটিক্যাল, সেখানে যদি কোনো সময় দাঁড়িয়ে এর আগে যে কথাগুলো উনি বলতেন, যে কোনো সিবিআই বা ইডি তদন্তের সময় যে কাউকে গ্রেপ্তার করলেই সেখানে ষড়যন্ত্র আছে, ইচ্ছা করে তৃণমূল কংগ্রেসকে গ্রেপ্তার করছে, ভোটে এটে উঠতে পারছে না বলে তৃণমূলকে এভাবে দমিয়ে রাখা যাবে না, ব্লা ব্লা ব্লা, এই কথাগুলোই উনি বলতেন। কোথায় দুর্নীতি, কোনো প্রমাণ নেই। তার কোনো সময় বলতেন টাকা রেখে এসেছে, যেগুলো আমরা আগের একাধিক কেসে সেগুলো শুনেছি। সেটা রেশনে শুনেছি, সেটা শিক্ষায় শুনেছি, সেটা কয়লাতে শুনেছি, সেটা বালিতে শুনেছি। এই কথাগুলোই বারবার করে উঠছে। কিন্তু এইখানে নাগরিক সমাজের আন্দোলন এটা এত জায়গায় নিয়ে গেছে, এবং আজকে সিবিআই যেভাবে তদন্ত করছে, তাতে কিন্তু প্রত্যেকে আশায় বুক বেঁধেছে যে অভয়ের খুনিরা তো ধরা পড়বেই, এর সঙ্গে যারা যারা এই খুন ধামাচাপা দিতে চাইছিল তারাও ধরা পড়বে, সে যতই ক্ষমতাশালী হোক না কেন। সেই জায়গায় দাঁড়িয়ে ওই বললাম যে প্রধান বিচারপতি তৃতীয় দিনের যে শুনানি, তাতে কিন্তু সবাই বুকে বল পেয়েছে। তো সেখানে এই সরকারের উপর কিন্তু চাপ কয়েক গুণ বেড়ে গেছে। এবং উনি যেটা বলেছেন যে সিবিআই যদি রিপোর্ট দেয়, সিবিআই যে উনি রিপোর্ট পেয়েছেন, একটা ওনাকে দেওয়া হয়েছে স্ট্যাটাস রিপোর্ট, তিনি কিন্তু সেটা দেখে বলেছেন ভয়ঙ্কর, তিনি কিন্তু সেটা দেখে বলেছেন উদ্বেগজনক। এবং কেন উদ্বেগজনক, সিবিআই কিন্তু প্রথম থেকেই বলে যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং করা হয়েছে না, এটা একটা সিবিআই যা কথা বলছে আদালতে দাঁড়িয়ে, সে আর কি সবাই দলবদ্ধভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে করা হয়েছে। তাহলে স্টেট কি এটা চাইছিল, এই জায়গাটাতেই কি আসছে যে স্টেট কি এটা কভার আপ করতে এসছিল? এখনো পর্যন্ত আবার পরের শুনানি হচ্ছে 25 তারিখ, তার মধ্যে সিবিআইকে আবার রিপোর্ট দিতে হবে। ফলে এই প্রশ্নটা কিন্তু বারবার করে আসছে। এবং তারপর রাজ্য যেটা ভেবেছিল সেটা হচ্ছে এই ছেলেগুলোকে ওই 100 কোটি টাকার একটা ফান্ড বলে যে কাজ শুরু হয়েছে নিরাপত্তার, তোমরা ফিরে যাও, তারা ফিরে চলে গেল। তারপরে ওই যেরকম ঢিলে ঢালা ভাব সেরকম আস্তে আস্তে চলবে, কিন্তু সেটা নয়। সুপ্রিম কোর্ট কিন্তু যেভাবে নিরাপত্তা কর্মী নিয়োগ করার কথা হয়েছে ক্যাজুয়াল, সেখানেও প্রশ্ন তুলেছেন। যেখানে একজন সিভিক, সেও তো ঠিকা, সে আজকে এই কাজ করতে পারে, সেখানে দাঁড়িয়ে আবার রাজ্য সরকার কিভাবে এদের ওপর কোনো এজেন্সির ওপর নির্ভর করতে পারে? একাধিক পদক্ষেপ। এবং প্রধান বিচারপতি কিন্তু বলেছেন যে আর কি যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আজকেও কর্মবিরতি চালাচ্ছেন, তাদের যাতে আস্থা অর্জন করা যায় সেই কাজটাই তিনি বারবার করছেন। তিনি বায়োমেট্রিক কার্ডের কথা বলছেন, একটা এসওপি কিভাবে এই ক্যামেরা বসানো যায় সে কথার কথা বলছেন। এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল বারবার চেষ্টা করছিলেন যাতে কোনো একটা মৌখিক অবজারভেশন যায়, যে এটা ইমিডিয়েট কাজে ফিরে যায়, কিন্তু বিচারপতিরা কিন্তু তাতে রাজি হননি। অর্থাৎ রাজ্য সরকার যে ন্যারেটিভটা ক্রিয়েট করেছিল যে এখানে কাজে ফিরে না গেলে বিচারপতি বা এরা নির্দেশ অমান্য করা হবে, সেটা কিন্তু একেবারেই কালকের শুনানিতে, গতকালের শুনানিতে উঠে আসেনি। এবং আরেকটাও তারা যেটা করেছিল যে 29 জন মারা গেছে, 2 লক্ষ টাকা করে সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু তারপর একাধিক জায়গা থেকে উদাহরণ আসছে, তারা হসপিটালে বাড়াই যায়নি, যেমন বাঁকুড়ায় সে নার্সিংহোমে মারা গেছে। এবং অন্য জায়গায় দাঁড়িয়ে বালুরঘাট, সেখানে কোনো মেডিকেল কলেজই নেই, জুনিয়র ডাক্তারদের বিষয়ই নেই, তাদেরও সেই লিস্টে ঢুকিয়ে তারা বলেছে টাকা নেবে না। ফলে যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকাতেও প্রচুর গলদ আছে। এবং যেভাবে জুনিয়র ডাক্তারদের কাঠগোড়ায় তোলা হচ্ছিল, যেভাবে শুলে চড়ানো হচ্ছিল, যেভাবে তাদের ভিলেন বা গণশত্রু বানানোর চেষ্টা করছিল এই প্রশাসন বা শাসক দল, সেখানটায় কিন্তু বড় প্রশ্নচিহ্ন আদালত দিয়ে গেছে। ফলে যেটা বলার
সেটা হচ্ছে এই আন্দোলন অনেক কিছু শিখিয়ে গেল, অনেক কিছু সাধারণ মানুষকে, যে এরকম একটা পতাকাহীন আন্দোলন হতে পারে এবং সেখানে দাঁড়িয়ে সরকারের মাথা নোয়ানো যায়, সরকারকে চাপে এতগুলো কাজ করানো যায়, সেটা কিন্তু সব থেকে বড় বিষয়। এখানে কোনো রাজনৈতিক রং নেই। হ্যাঁ, অনেকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করেছে, তাহলে হয়তো মোকাবিলা করা সহজ হতো শাসক দলের পক্ষে, কিন্তু তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেননি। হাজারে হাজারে মানুষ আজকে পথে নেমে এই বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়িয়েছে। ফলে এই আন্দোলন আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল এবং সরকার এখনো বুঝে উঠতে পারছে না যে তারা এর মোকাবিলা করবে কি করে। এরপরে এখনো তারা স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি এখনো আছে, তাদের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সরানোর দাবি আছে, এবং একাধিক এই যে আদালত বলেছে 7 থেকে 14 দিনের মধ্যে যে নিরাপত্তাজনিত যে সিকিউরিটি মেজারগুলো নেওয়ার কথা সেগুলো নেওয়ার কথা বলেছেন। এবার এটা স্বাভাবিক রাজ্য সরকারের ওপর চাপ আরো বাড়বে। এবার দেখার যে পরবর্তীকালে যে রাজ্য সরকার, তারা রাজ্যের সঙ্গে বসতেই চাইছেন, তারা আলোচনার রাস্তা খুলে রাখতে চাইছেন। এবার কে বসে, কিভাবে বসে, আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে। কিন্তু একটা বিষয় যেটা পরিষ্কার, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনের ওপর যেটা মনে করা হতো যে উনি শেষ কথা বা যেটা বলবেন সেটাই হবে, সেই জায়গাটা কিন্তু এই ছেলেগুলো, ডাক্তারি জুনিয়র ছেলেগুলো, সেটা কিন্তু তার যে প্রশাসনিক যে দক্ষতা বা কৌশল, সেটার জায়গায় কিন্তু নাড়িয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, হয়তো আমি আবারও বললাম যে বদলিগুলো হয়েছে, সেগুলো কাউকে প্রাইস পোস্টিং বা ভালো পদ দেওয়া হয়েছে, কিন্তু যে জায়গাটা এলো যে এই শাসককে নাড়ানো যায়, ঠিক যেরকমভাবে বুদ্ধবাবু 2006 সালে বলেছিল আমাদের 235, ওদের 30, ওদের কথা কেন শুনতে হবে, এটা উনি বলেছিলেন। অর্থাৎ বিরোধীদের কথা, কিন্তু বিরোধীদের কথা শুনতে হয়েছিল। শুনে তাকে লালবাজার থেকে তৎকালীন সিপি 2007 সালে প্রসূন মুখার্জিকে বদল করতে হয়েছিল। অর্থাৎ গণতন্ত্রে যে সবার কথা শুনতে হয়, সেই জিনিসটা বোধহয় এই ছাত্রদের আন্দোলন আরেকবার করে শিখিয়ে দিয়ে গেল এবং আরও সরকারকে নমনীয় হওয়ার চাপ দিয়ে গেল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।